বাজাজ ফিনসার্ভ। বাজাজ ফিনসার্ভ এমন একটা কোম্পানি যে কোম্পানিটা অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইড করে, যেমন বিভিন্ন রকম আপনি বাইক হতে পারে বা বিভিন্ন রকম ইকুইপমেন্ট হতে পারে, যেমন মনে করেন টিভি, ফ্রিজ, এখানে এগুলো যদি আপনি লোনে যদি নিতে চান তাহলে বাজাজ ফিনসার্ভ আপনাকে ফাইন্যান্স করবে। বিভিন্ন রকম ইন্স্যুরেন্স কোম্পানির ইন্স্যুরেন্স প্রোভাইড করবে, ওয়েলথ ম্যানেজমেন্ট আপনার করবে। তো এই ধরনের বাজাজ ফিনসার্ভ যে কোম্পানি, সেটা আপনি দেখতে পাচ্ছেন 1,74,000 কোটি টাকার একটা মার্কেট ক্যাপ নিয়ে কোম্পানিটা আছে। প্রচুর বড় মাপের কোম্পানি। তো এটা একটা লার্জ ক্যাপ কোম্পানির মধ্যে পড়ে। কারেন্ট প্রাইস দেখতে পাচ্ছেন 10,972 এবং হায়েস্ট প্রাইস 11,549 টাকা গেছিলো এবং লো প্রাইস হচ্ছে 3,985 টাকা। তো এত কেন এই প্রাইসের দাম? অ্যাকচুয়ালি শেয়ারের প্রচুর ডিমান্ড এই শেয়ারের অ্যাকচুয়ালি, কারণ এই কোম্পানি অ্যাকচুয়ালি ফাইন্যান্স সেক্টরের মধ্যে মার্কেট লিডার বলতে পারেন। 60% প্রোমোটার হোল্ডিং। ডেপ্ট নিয়ে আপনি এখানে দেখলে চলবে না, কারণ এরা কিন্তু মার্কেট থেকে পয়সা নিয়ে আপনার পয়সাটা নিয়ে কিন্তু এরা বিভিন্ন জায়গায় হাই রেট অফ ইন্টারেস্টে টাকাটা ইনভেস্ট করে। কোম্পানির প্রোজ অ্যান্ড কনস পড়ার আগে দেখে নিন এর পিআর কম্প্যারিজন করলে বাজাজ ফিনসার্ভের আরও পাশাপাশি আর কী কোম্পানি আছে। এসবিআই কার্ডস, এইচডিএফসি এএমসি, মানে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এটাও একটা ভালো কোম্পানি। যত মিউচুয়াল ফান্ড যে কিছু যাদের মানে অ্যাকচুয়ালি আপনার অ্যাসেটটাকে ম্যানেজ করা, এইচডিএফসি এএমসি এই সমস্ত এদের কাজ। মুথুট ফাইন্যান্স। তো যত ফাইন্যান্স কোম্পানি ভারতবর্ষে আছে, যার মধ্যে বেস্ট কোম্পানির মধ্যে পড়ে বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফিনসার্ভ, এসবিআই কার্ড, এইচডিএফসি এএমসি, মুথুট ফাইন্যান্স। এই যে কোম্পানি, এই কোম্পানিগুলো কিন্তু বেস্ট কোম্পানি, মার্কেট লিডার কোম্পানি বলতে পারেন। কোয়ার্টারলি রেজাল্ট দেখলে আপনি বুঝতে পারবেন কোম্পানির মার্চ কোয়ার্টারে রেভিনিউ হয়েছে 15,387 কোটি টাকা। ইন্টারেস্ট প্রোভাইড করেছে কোম্পানি 2,147 কোটি টাকা। ফাইন্যান্সিং প্রফিট কোম্পানি 2,493 কোটি। নেট প্রফিট দেখুন 979 কোটি নেট প্রফিট। তো আপনি অ্যাকচুয়ালি যদি কোনো পার্সোনাল লোন নিতে চান, কার লোন নিতে চান, যে কোনো লোন নিতে চান, তাহলে এই লোনের বিষয়ে কিন্তু আপনাকে ফাইন্যান্স করবে বাজাজ ফিনসার্ভ। তো ওভারঅল আপনি কোম্পানির একটা হেলথ দেখলে বুঝতে পারবেন নেট প্রফিট পরপর কীভাবে নেট প্রফিট বাড়ছে। এখানে শুধু জার্নিটা একটু দেখুন, নেট প্রফিটের জার্নি কীভাবে ইনক্রিজ করেছে। তো এই কোম্পানি ধীরে ধীরে মার্কেটে এমন একটা জায়গা তৈরি করেছে, বিশাল একটা বড় মাপের কোম্পানি। এবং এই কোম্পানির ক্যাশ ফ্লো দেখতে পাচ্ছেন আপনি। টোটাল ক্যাশ যা কোম্পানি বেসিক্যালি ক্যাশ অপারেটিং থেকে যা কামায়, ইনভেস্টিং থেকে, সে সমস্ত কোম্পানি অ্যাক্টিভিটিতে কাজে লাগায় এবং কোম্পানি একটা গ্রোথ মোটামুটি ভালো গ্রোথ দিচ্ছে। আরওএ দেখতে পাচ্ছেন 13% আরওএ। শেয়ার হোল্ডিং প্যাটার্ন 60% আমি বললাম। আদার্সের মধ্যে আমি চলে যাই। আদার্সের মধ্যে পাবলিকের মধ্যে আমি যাব। পাবলিকের মধ্যে দেখুন জয়া হিন্দ ইন্ডাস্ট্রি লিমিটেড, মহারাষ্ট্র স্কুটার্স লিমিটেড, নীরজ বাজাজ, ইয়ামুনা ট্রাস্ট, এরা কিন্তু অ্যাকচুয়ালি হোল্ডিং শেয়ার হোল্ডার, মানে আদার্সের মধ্যে পাবলিকের মধ্যে এই শেয়ার হোল্ডারগুলো আছে। তাছাড়াও ডিআইআইয়ের মধ্যে দেখুন আপনি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, এলআইসির মতো কোম্পানি, যেটা বাজাজ ফিনসার্ভে ইনভেস্ট করে বসে আছে। তো এরকম অ্যাক্সিস ইকুইটি অ্যাডভান্টেজ ফান্ড, এরকম অনেক আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, ফোকাস ব্লু চিপ ইকুইটি ফান্ড। তো এরাও অ্যাকচুয়ালি কোম্পানির উপর একটা বিশ্বাস রাখে বলেই কোম্পানিতে ইনভেস্ট করেছে। কোম্পানির বিজনেস সম্বন্ধে যদি আমি বলি তাহলে দেখুন কোম্পানির ওয়েবসাইটে যদি আমি যাই তাহলে এরকম একটা ওয়েবসাইট আপনি দেখতে পাচ্ছেন। কোম্পানির ওয়েবসাইটে এই কোম্পানির কী কী প্রোডাক্ট আছে আপনি দেখবেন। আপনি যদি কোনো হোম লোন নিতে চান তাহলে 6.75% হোম লোন দিচ্ছে কোম্পানি। ফিক্সড ডিপোজিট, এখানে রেট অফ রিটার্ন 6.75%। ইএমআই আপনি বিভিন্ন রকম প্রোডাক্ট আপনি নিতে পারেন। তো এইভাবে বাজাজ ফিনসার্ভ যে কোম্পানিটা মার্কেটে একটা ভালো একটা জায়গা নিয়ে আছে। তো আমরা এই কোম্পানির ওয়েবসাইটটা আমরা ডেস্কটপ ভিউতে যদি দেখি
এই কোম্পানি দেখুন এখানে কি আছে, হ্যাঁ প্রোডাক্টে আমি যদি যাই তাহলে প্রোডাক্টে দেখতে পাচ্ছেন পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড, প্রি অ্যাপ্রুভ অফার, কাস্টমারদের জন্য স্যালারিড কাস্টমারদের জন্য কি হবে, প্রফেশনালদের জন্য কি, লোন, ক্রেডিট কার্ড, ফিক্সড ডিপোজিট অ্যান্ড ইনভেস্টমেন্ট, হেলথ কেয়ার, অনলাইন ট্রেডিং, ইন্স্যুরেন্স, পকেট ইন্স্যুরেন্স অ্যান্ড সাবস্ক্রিপশান, ভ্যালু অ্যাডেড সার্ভিস, ওয়ালেট, এই ধরনের প্রচুর প্রোডাক্ট কিন্তু কোম্পানির আছে। তো এই নিয়ে আমরা ডিটেলসে এই কোম্পানির ওপরে কখনো অ্যানালাইসিস করব। আজকে এই পর্যন্তই। আজকে আমরা যেটা ডিসকাস করার ছিল সেটা হচ্ছে সলভেন্সি রেশিওর মধ্যে যে ডেপ্ট টু ইকুইটি রেশিও আছে এবং আদার্স ডেপ্ট রেশিও বা আদার্স রেশিওগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। চলুন স্টার্ট করি ভিডিওটি। এখানে আমরা বাজাজ ফিনসার্ভ, যেটা আমি এই কোম্পানিগুলো নিয়ে আসি, কারণ আপনি এখান থেকে একটা অপরচুনিটি আপনি কিন্তু দেখতে পান। এই কারণে এই কোম্পানিগুলোকে আনার মেন উদ্দেশ্য, এই কোম্পানিগুলোকে আপনি অ্যানালাইসিস করুন। আপনার লেসেন যেটা আপনি পাচ্ছেন এখান থেকে, যে ভিডিওগুলো আমি আনছি সেখান থেকে যেটা শিখছেন সেটা এই কোম্পানিগুলোর ওপরে অ্যাপ্লাই করুন। যেই কোম্পানিগুলোর ওপরে আপনি দেখুন অ্যাকচুয়ালি যে কীভাবে এই কোম্পানিগুলো মার্কেটে সারভাইভ করছে এবং কি এর বিজনেসে কি ভবিষ্যৎটা খারাপ আছে কি ভালো আছে, এগুলো নিয়ে ভাবুন এবং নিজেই ডিসিশান নিন। অন্যের ডিসিশানে কিন্তু আপনি চলবেন না, এটাই আমার বক্তব্য। চলুন শুরু করা যাক। আজকের যে টপিকটা হচ্ছে ডেপ্ট টু ইকুইটি রেশিও। আমরা যে লিকুইডিটি অ্যান্ড সলভেন্সি রেশিও ডিসকাস করেছিলাম, সেখানে আমরা লিকুইডিটি রেশিওর কারেন্ট রেশিও, কুইক রেশিও, ক্যাশ রেশিও অলরেডি ডিসকাস করে ফেলেছি। সলভেন্সি রেশিওর মধ্যে ডেপ্ট রেশিও আছে, ডেপ্ট টু ইকুইটি রেশিও আসে, ইন্টারেস্ট কভারেজ রেশিও আসে, ডেপ্ট সার্ভিস কভারেজ রেশিও আসে। যে অ্যাকচুয়ালি সলভেন্সি রেশিওটা কি আরও একবার রিকল করিয়ে দেই। সলভেন্সি রেশিও এমন একটা রেশিও which is basically telling that ability of a company to meet its long term debt and financial obligation। যে লং টার্মে যে কোম্পানি যে ঋণে আছে বা ফাইন্যান্সিয়াল অবলিগেশন আছে, সেটা কিভাবে কোম্পানি সলভ করছে সেটা কিন্তু সলভেন্সি রেশিও বলে। এই সলভেন্সি রেশিওর মধ্যেও অনেকগুলো রেশিও আছে, যার মধ্যে একটা রেশিওর নাম হচ্ছে ডেপ্ট টু ইকুইটি রেশিও, D/E। তো আজকের ডিসকাশন হবে আমাদের ডেপ্ট টু ইকুইটি রেশিও। সো লেট আস স্টার্ট। ডেপ্ট টু ইকুইটি রেশিওটা কি? কোনো কোম্পানি কতটা ডেপ্ট মানে ঋণ নিয়ে আছে, মার্কেটে লোন নিয়ে আছে, তো সেটা কিন্তু ইকুইটি রেসপেক্টে কত ডেপ্ট আছে সেটা কিন্তু এই কোম্পানির আমাদের দেখা উচিত। কারণ কোম্পানি আদৌ মানে ইনসলভেন্সি হয়ে যাচ্ছে কিনা, কোম্পানি মানে দেউলিয়া হয়ে যাচ্ছে কিনা, সেটা কিন্তু দেখার জন্য আমরা ডেপ্ট টু ইকুইটি রেশিওগুলো কনসিডার করি। সো বেসিক্যালি ডেপ্ট টু ইকুইটি রেশিও মানে কি বলছে, হাউ মাচ প্রোটেক্টেড ইউর ইনভেস্টেড মানি, মানে আপনার ইনভেস্টেড মানি এটা কি আদৌ প্রোটেক্টেড আছে, নাকি এই কোম্পানি এত লোনে বা ঋণে জর্জরিত হয়ে আছে যে আপনি এই কোম্পানি ভবিষ্যতে সার্ভাইভই করতে পারবে না। তাহলে আপনার পয়সা, আপনার হয়তো 10 লাখ টাকা ওখানে ইনভেস্টেড আছে, তাহলে আপনার টাকাটা নিয়ে কোম্পানি তো ডুবে যেতে পারে। সো দিস ইজ দ্য প্রবলেম, দিস ইজ দ্য থিংস। এই কারণে আমাদেরকে ডেপ্ট টু ইকুইটি রেশিও দেখতে হয়। ডেপ্ট টু ইকুইটি রেশিও অ্যাকচুয়ালি দ্য রেশিও অফ টোটাল ডেপ্ট বাই টোটাল ইকুইটি। মানে কোম্পানি যদি ধরে নেওয়া যাক 50 লাখ টাকা টোটাল ডেপ্ট আছে, 50 লাখ টাকার টোটাল ইকুইটি যদি আমি বলি যদি 100 লাখ টাকা আছে, তাহলে 0.5 হচ্ছে ডেপ্ট টু ইকুইটি রেশিও। তো ডেপ্ট টু ইকুইটি রেশিও জেনারেলি লেস দ্যান 1 হওয়া উচিত। যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে কোম্পানি একটা রেড সিগন্যালের মধ্যে আছে। তো এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এইবার এই ডেপ্টের ব্যাপারটা যখনই আপনি ক্যালকুলেশন করবেন, অলওয়েজ মাথায় রাখবেন দিস পার্টিকুলার রেশিও ইট ইজ নট অ্যাপ্লিকেবল ফর ব্যাঙ্কস। ব্যাঙ্কে যদি আপনি এটা অ্যাপ্লিকেবল করেন, অ্যাকচুয়ালি ব্যাঙ্কে কী হয়, ব্যাঙ্কে কোনো একটা কাস্টমার সে তার কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিং অ্যাকাউন্ট রাখে, সেই অ্যাকাউন্টে পয়সাটা রাখে, তো সেটাই ব্যাঙ্কের লায়াবিলিটি। অ্যাকচুয়ালি ব্যাঙ্ক ওটা প্রোভাইড করবে। তো ওই লায়াবিলিটির মধ্যে ব্যাঙ্ক অ্যাকচুয়ালি কী করে, ওই টাকাটা অন্য জায়গায় কোথাও হায়ার রেট অফ ইন্টারেস্টে সেই টাকাটা ইনভেস্ট করে সেই ব্যাঙ্ক একটা রিটার্ন কামায়। তো ব্যাঙ্কিং সেক্টরের জন্য কী রুলস রেগুলেশন আছে সমস্তটা ডিসকাস করব অন্য একটা ভিডিওতে। তো
ব্যাংকিং সেক্টরকে কিন্তু আমরা এখানে এক্সক্লুড করছি, মাথায় রাখবেন। ব্যাংকিং সেক্টরকে ডিসকাস করার জন্য আমাকে কাঁসা রেশিও দেখতে হবে, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট কী আছে ব্যাংকের সেটা দেখতে হবে। তাছাড়া আর কি দেখতে হবে, তাছাড়া আর দেখতে হবে যে ব্যাংকের টোটাল নিম কী আছে, নেট ইন্টারেস্ট মার্জিন, মানে আপনার 100 টাকা নিয়ে ব্যাংক আপনাকে 3% রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে, আর ওই টাকাটা নিয়ে 10% বা 12% বা 15% রেট অফ ইন্টারেস্টে টাকাটা খাটাচ্ছে। তাহলে মাঝখানে যে 10% আর 3% 7%-এর গ্যাপ আছে, মানে ব্যাংক এই টাকাটা ইনকাম হলো, তাহলে নেট ইন্টারেস্ট মার্জিন কত আছে ব্যাংকের, সেটা কিন্তু নিম থেকে বলা হয়, NIM। তাছাড়া নেট NPA, নন পারফর্মিং অ্যাসেট ব্যাংকের কী আছে, সেটা থেকে আমি ব্যাংকের হেলথ বুঝতে পারি যে অ্যাসেটটা ব্যাংক লোন হিসাবে দিচ্ছে সেটা কি পারফর্ম করছে নাকি নন পারফর্মিং অ্যাসেট হিসাবে কাজ করছে, মানে টাকাটা সে ব্যাংক তুলতে পারছে না মার্কেট থেকে। এরকম অনেক কিছু, এরকম PNB ব্যাংক এই কারণে অনেক প্রবলেমের মধ্যে আছে, এই কারণ NPA অনেক বেশি PNB ব্যাংকের। তো গ্রস NPA, নেট NPA এগুলো দেখতে হবে। তাছাড়াও কস্ট অফ লায়াবিলিটি এটা দেখতে হবে, যেটা খুব কম হতে হয়। ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও যেটা হাই হলে ভালো হয়, রিটার্ন অন অ্যাসেট হাই হলে ভালো হয়, মোর দ্যান 2% হলে ভালো হয়। কস্ট, একটা ব্যাংকিং সেক্টরের কথা বলছি এখানে আমি, কস্ট টু ইনকাম রেশিও যেটা লো হলে ঠিক হবে। তারপরে কি, রিটার্ন অন ইকুইটি মিনিমাম 15% হতে হবে, ROC গ্রেটার দেন 20% হলে ভালো হয়। তাছাড়াও প্রভিশন কভারেজ রেশিও যেটা হাই রেসপেক্টেড, যত হাই হবে তত ভালো। প্রভিশন মানে হচ্ছে যে প্রভিশন বেসিক্যালি অন বেয়ার অ্যাসেট, যে অ্যাকচুয়ালি এগুলো দেখা হয় বেয়ার অ্যাসেটের রেসপেক্টে প্রভিশন, মানে অ্যাকচুয়ালি এইগুলো দেখে কিন্তু কোনো একটা ব্যাংকিং সেক্টরকে আমরা কম্পেয়ার করি, এবং আপনি যখনই কম্পেয়ার করবেন পিয়ার কম্প্যারিজন করবেন, তাহলে একটা মোটা আইডিয়া পেয়ে যাবেন। যদি আপনি ব্যাংকিং সেক্টরে যদি আপনি কোনো কিছু নলেজ না থাকে, তাহলে ব্যাংকিং সেক্টর দেখতে গেলে আপনি HDFC ব্যাংক, আপনি ICICI, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, আপনি এইসব ব্যাংকগুলোকে, অ্যাক্সিস ব্যাংক, এইসব ব্যাংকগুলোকে নিয়ে অন্য ব্যাংকে কম্পেয়ার করবেন। এইসব ব্যাংকের এইসব রেশিওগুলো থেকে ওই ব্যাংকে কতটা কি হাই লো, এটা আপনি কম্পেয়ার করলে বুঝে যাবেন। তো চলুন আমরা ডেপ্ট টু ইকুইটি রেশিও ডিসকাস করছিলাম, যেখানে ডেপ্ট টু ইকুইটি রেশিও বলছে টোটাল ডেপ্ট বাই টোটাল ইকুইটি। এবার টোটাল ডেপ্ট কী হতে পারে একটা ব্যাংকের, একটা কোম্পানির। তো একটা কোম্পানির টোটাল ডেপ্ট হতে পারে লং টার্ম ডেপ্ট আছে, মনে করুন একটা কোম্পানির লং টার্ম ডেপ্ট ধরে নেওয়া যাক 100 কোটি টাকা লং টার্ম ডেপ্ট আছে, ধরে নেওয়া যাক শর্ট টার্ম ডেপ্ট আছে মনে করেন 50 লাখ টাকা, আর টোটাল ইকুইটি ধরে নেওয়া যাক 100 লাখ টাকা। দ্যাট মিনস লং টার্ম ডেপ্ট টু ইকুইটি যদি আমি বলি, তাহলে লং টার্ম ডেপ্ট প্লাস শর্ট টার্ম ডেপ্ট বাই টোটাল ইকুইটি, এটাকে বলছে আমার ডেপ্ট টু ইকুইটি রেশিও। তাহলে এটা এখানে দেখুন, এখানে যদি আমি ক্যালকুলেশন করি লং টার্ম শর্ট টার্ম, তাহলে 150/100 = 1.5, তার মানে গ্রেটার দেন 1.5 হয়ে গেছে ডেপ্ট টু ইকুইটি রেশিও। দ্যাট মিনস কোম্পানি একটা রেড ফ্ল্যাগ, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি কোম্পানি একটা রেড সাইন আছে, মানে ডেপ্ট বেশি ইকুইটি রেসপেক্টে, এটা কিন্তু খুব একটা ভালো দিক নয়। তো আমাদেরকে সেই সব কোম্পানিতে ইনভেস্ট করতে হবে আদার দ্যান ব্যাংকিং সেক্টর, যে কোম্পানির ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স সেক্টর অ্যাকচুয়ালি, যে কোম্পানিতে আইডিয়াল ডেপ্ট টু ইকুইটি শুড বি লেস দ্যান 1। তাহলে এটা কিন্তু আমাকে কনসিডার করতে হবে। ইন এ ওয়ার্স কন্ডিশন লো ডেপ্ট টু ইকুইটি কোম্পানি সার্ভাইভ বেটার, মানে যখন খুব খারাপ অবস্থা, যখন ভেরি মানে ওয়ার্স কন্ডিশন আমরা দেখতে পাই, যেমন করোনা ভাইরাস, এই সময় একটা কোভিড-19 সিচুয়েশান, তাহলে এটা একটা খারাপ পরিস্থিতি। এই খারাপ পরিস্থিতি কোম্পানি সার্ভাইভ করবে সেই কোম্পানিগুলো যেগুলো ডেপ্ট টু ইকুইটি রেশিও অনেক মানে লো। কেন? কারণ ডেপ্ট যদি থাকে বেশি, তাহলে মনে করেন একটা কোম্পানির টোটাল অ্যাসেট হচ্ছে মনে করেন 200 কোটি টাকা, তার মধ্যে যদি 150 কোটি টাকা ডেপ্ট থাকে, তাহলে এই ডেপ্টে অ্যাট দ্য রেট অফ 15% বা 10% আপনাকে তো এই ইন্টারেস্টটা দিয়েই যেতে হবে, ফিক্সড ইন্টারেস্ট। এখানে কোনো প্রবলেম, মানে আপনি কিন্তু এটা থেকে বাঁচতে পারবেন না। কিন্তু ইকুইটি যদি মানে 150 কোটি টাকার ইকুইটি থাকতো, তাহলে মার্কেটে ডিমান্ড নেই আপনার প্রোডাক্টের ভ্যালু কমে গেল, আপনার ইকুইটি শেয়ার হোল্ডার যারা আছে এরা কিন্তু কখনো বলবে না যে আমার পয়সা আমি 150 টাকায় শেয়ার কিনেছিলাম, এখন শেয়ারের দাম 50 টাকা, আমাকে 150 টাকায়
আমার ফেরত দিন, এরকম কারোর বলার অধিকার নেই। তো ইকুইটি, এই কারণে মার্কেটে ইকুইটি যাদের বেশি, তারা কিন্তু সেই কোম্পানি কোনো রকম অব্লিগেশনের মধ্যে আসছে না, সারভাইভ করে যাচ্ছে। হ্যাঁ, খারাপ কন্ডিশন যখন খারাপ চলে যাবে, ভালো কন্ডিশন আসলে কোম্পানি আবার প্রফিট কামাবে, তখন প্রফিটের উপরে রেসপেক্ট করে কোনো একটা পার্টিকুলার শেয়ার হোল্ডার সে লাভ পাবে। যদি লাভ না আসে তাহলে কিন্তু শেয়ার হোল্ডারও সাফার করবে। এই কনসেপ্টে কিন্তু কোনো একটা কোম্পানি ডেট টু ইকুইটি আমার দেখতে হবে। বোঝা গেল? তাহলে এখানে ডেট টু ইকুইটি অলওয়েজ আমাকে সেম সেক্টরে দেখতে হবে। যদি আমি ব্যাংকিং সেক্টর দেখি তাহলে আমি বললাম এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাংক, আর কি অ্যাক্সিস ব্যাংক, আর কি দেখতে হবে আমাকে কোটাক মাহিন্দ্রা ব্যাংক। এইগুলো হচ্ছে মার্কেট লিডার। আমি যদি অটোমোবাইল সেক্টর দেখি তাহলে টাটা মোটরস, টিভিএস মোটরস, এইগুলো দেখব, বাজাজ। আমি যদি মনে করেন, যদি ধরে নেওয়া যাক এফএমসিজি সেক্টর দেখতাম, হিন্দুস্তান ইউনিলিভার, আমি ব্রিটানিয়া দেখলাম, এইগুলো হচ্ছে মার্কেট লিডার। এইভাবে আমরা দেখব। যদি আমি আইটি সেক্টর দেখতে চাই তাহলে আমাকে টিসিএস, আমাকে ইনফোসিস, উইপ্রো, এসিএল এগুলো দেখতে হবে। তার মানে হায়ার ডেট টু ইকুইটি রেশিও কোথায় কোথায় আছে সেটা আমরা একটু ডিসকাস করে নিই। হায়ার ডেট টু ইকুইটি রেশিও যেখানে যেখানে আছে সেটা হচ্ছে ওকে, হায়ার ডেট টু ইকুইটি রেশিও পাওয়ার সেক্টর, কোম্পানি, ব্যাংক, এই সমস্ত জায়গায় হায়ার ডেট টু ইকুইটি রেশিও আমরা দেখতে পাই। কারণ পাওয়ার সেক্টর কিন্তু প্রচুর পরিমাণে, প্রথমে একটা প্রজেক্ট পেলো 10,000 কোটি টাকার প্রজেক্ট, তাহলে প্রথমে লোন নিতে হবে, টাকাটা প্রথমে অ্যারেঞ্জ করতে হয়, তারপরে এই টাকাটা ধীরে ধীরে মার্কেট থেকে যে পার্টিকুলার টেন্ডার দেওয়া হয়েছে, সে গভর্নমেন্ট হোক আর বা প্রাইভেট বা প্লেয়ার হোক, সেই টেন্ডারটা আস্তে আস্তে টাকাটা মেটানো হয়। লোয়ার ডেট টু ইকুইটি অবশ্যই সফটওয়্যার বা রিটেল যে কোম্পানিগুলো আছে, এগুলোই সবসময় আমাকে ডেট টু ইকুইটি লেস থাকতে হবে। এটা কিন্তু বেশি থাকলে আমরা কিন্তু এটাকে কনসিডার করব না। দ্যাট মিনস ডেট টু ইকুইটি ratio is one of the solvency ratio which tells how much protected your invested money, and it should be less than 1. Best debt to equity ratio should be 0.01. তাহলে সেই কোম্পানিতে 0.01 যে কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও আছে সেই কোম্পানিকে আমি কনসিডার করব, বিশেষ করে ব্যাংকিং সেক্টর এবং ফাইন্যান্স সেক্টর বাদ দিয়ে বা পাওয়ার সেক্টর বাদ দিয়ে। ঠিক আছে? তো ইট ইজ নট অ্যাপ্লিকেবল ফর ব্যাঙ্ক, এটা অলরেডি এটা লেখা আছে। তাহলে আমরা এক্ষুনি ডেট টু ইকুইটি রেশিও কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা দেখব, এবং আরও একবার এখানে ফর্মুলাটা দেখে নিন, টোটাল ডেট বাই টোটাল ইকুইটি। তাহলে এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে। চলুন আমরা ওয়েবসাইট থেকে আমরা দেখব একটা ব্যাংকিং সেক্টর বা একটা সেক্টরে কীভাবে ডেট টু ইকুইটি রেশিও দেখতে হয়, এবং আমরা কীভাবে ফাইন্ড করব বেস্ট কোম্পানি যেগুলো ডেট টু ইকুইটি রেশিও 0.01, সেটাও আমরা এখানে আমরা ওয়েবসাইটের মাধ্যমে শিখব। আমি আপনাকে বলেছিলাম যে যেগুলো ফাইন্যান্স কোম্পানি বা ব্যাংকিং সেক্টর, তাদের পাওয়ার সেক্টর, তাদের কিন্তু ডেট টু ইকুইটি রেশিও আমরা দেখে কিছু বুঝবো না। বাজাজ ফিনসার্ভ এটা অ্যাকচুয়ালি ফাইন্যান্স কোম্পানি, এই কারণে ডেট টু ইকুইটি রেশিও 3.59 আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনি দেখুন বাজাজ ফিনসার্ভ 3.59, বাট ডেট টু ইকুইটি রেশিও আমি অন্য কোম্পানি, যেমন মনে করুন একটা কোম্পানি ডেট টু ইকুইটি, সাপোজ আমি টিসিএস, আমি এইচসিএল যে কোম্পানিটা আছে সেটা এইচসিএল টেকনোলজি, এটা একটা আইটি সেক্টরের একটা কোম্পানি। তাহলে এইচসিএলের ডেট টু ইকুইটি রেশিও কী আছে 0.11, কিন্তু এটা কিন্তু ভালো ডেট টু ইকুইটি রেশিও যেটা আমরা বলতে পারি, কারণ এর ডেপ্ট আছে মাত্র 6,000 কোটি টাকা, এটা একটা খুব বড় মাপের ডেপ্ট নয়। বা আমি আরও কিছু কোম্পানি, যেমন মনে করেন আমি যদি বলি ডেট টু ইকুইটি রেশিও, আমি আরও একটা কোম্পানি ওয়ার্লপুল অফ ইন্ডিয়া, আপনি জানেন যে এর ডেট টু ইকুইটি রেশিও 0 হবে। অ্যাকচুয়ালি কেন হবে 0? কারণ ডেপ্ট নেই অ্যাকচুয়ালি, এই কারণে এটা 0। আমি আরও একটা কোম্পানি দেখতে চাই, যেমন আমি আমি মনে করেন আরও একটা কোম্পানি দেখতে চাই, যেমন একটা কোম্পানি, যেমন মনে করেন এন্ডুরেন্স
আইসার মোটর দেখে নিই। আইসার মোটরের আমি ডেট টু ইকুইটি দেখতে চাই। তাহলে আইসার মোটরের ডেট টু ইকুইটি রেশিও হচ্ছে 0.02, একদম খুব ভালো একটা ডেট টু ইকুইটি রেশিও। মাত্র 255 কোটি টাকার আপনার ডেপ্ট আছে। তো 0.02 এখানে আমি বলতে পারবো কোম্পানি কিন্তু দেউলিয়া হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই। আমি যদি নেসলের কথা বলি, তাহলে নেসলে ইন্ডিয়ার ডেট টু ইকুইটি রেশিও আমি যদি দেখতে চাই তাহলে এটা 0.07, খুব ভালো একটা ডেট টু ইকুইটি রেশিও। এবার কোশ্চেন হচ্ছে কীভাবে আমি এটা মানে সেই সব লিস্ট অফ কোম্পানি আমি বের করব যার ডেট টু ইকুইটি রেশিও 0.01-এর নিচে। তার জন্য আপনার স্ক্রিনারে এখানে কি করতে হবে, স্ক্রিনসের মধ্যে আসতে হবে, ক্রিয়েট নিউ স্ক্রিন করতে হবে। করার পরে এখানে আপনি লিখবেন, এখানে আপনি কি করবেন, লিখবেন এখানে কোয়ারিটা লিখবেন ডেপ্ট টু ডিবিটি ডেপ্ট টু ইকুইটি। এই ডেপ্ট টু ইকুইটি লিখেছেন, লেখার পরে আমাকে কি করতে হবে, লেস দেন 0.01 এটা বলে আপনাকে সার্চ করতে হবে। তাহলে এটা যখন হয়ে গেল, আমি এটা লিখলাম। লেখার পরে আমি যদি এখানে রান দিস কোয়েরি করি তাহলে কিন্তু আমার সেই সব কোম্পানি দেখুন যে কোম্পানির ডেপ্ট টু ইকুইটি রেশিও 0 বা 0.01 আছে। দেখুন এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি কীভাবে আরও ডেপ্ট টু ইকুইটি রেশিও কোম্পানিগুলোর পর 0.00 এইভাবে আছে। তো এখানে আমরা 0.01 পর্যন্ত কনসিডার করেছি, এই কারণে এই কোম্পানিগুলো দেখিয়েছি। আপনি আপনার অনুসারে আপনি এটা দেখতে পারেন যে কোন কোম্পানিগুলো আপনি দেখতে চান, মানে কত অ্যাকচুয়ালি 0.5 দেখতে চান নাকি কী দেখতে চান। এখানে দেখুন আইআরসিটিসি, তারপরে আরও কোম্পানি P&G, হাইজিন, এইসব কোম্পানিগুলো পরপর আছে। সেই কোম্পানিগুলো আরও আপনি লাস্ট পেজে যদি এখানে দেখতে চান তাহলে চলে যান। এখানে দেখুন আপনার টোটাল কতগুলো দেখেন, 715টা লিস্টে আপনার 715টা যাদের ডেপ্ট টু কোম্পানি, যাদের ডেপ্ট টু ইকুইটি রেশিও 0.00, তার মানে জিরো ডেপ্ট টু ইকুইটি সেই কোম্পানিগুলো কিন্তু আপনি এইভাবে লিস্টেড করতে পারেন। এবং এইবার আপনাকে অ্যানালাইসিস করতে হয় বাকি প্যারামিটারগুলো। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে সার্চ করতে হয়। এর থেকে আর ভালো মেথোডোলজি আমার কাছে নেই। আমার কাছে জানা থাকলে আমি অবশ্যই আপনাকে জানাবো। এবং এইভাবে যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে আপনার আর কোনো কারোর দরকার হবে না, আপনি নিজে থেকেই একা অটোমেটিক অ্যানালাইসিস করতে থাকবেন। সুতরাং এইগুলো কিন্তু মানে ভুললে চলবে না, এটা অ্যাপ্লিকেশনও করতে হবে। কিভাবে করতে হবে এটা আপনাদের দেখানো হচ্ছে। আমি এমন নয় যে শুধু মুখে বলে দিলাম এবং তারপরে আমি ভিডিওটি এন্ড করে দিলাম। আমি কিন্তু শেখাচ্ছি যে কিভাবে এটা বের করতে হয়, কিভাবে এটা ফাইন্ড করতে হয় আপনাকে টোটালি সেলফ সাফিসিয়েন্ট করার জন্য। কিন্তু এটা নিজের ডিসিশন যাতে আপনি নিজে নিতে পারেন, সেই কারণে এটা কিন্তু বলার। সো টুডে আপ টু দিস, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর লিসেনিং।